আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজের সাপ্তাহিক আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। গাজা যুদ্ধকে ঘিরে কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে সপ্তাহে। প্রথমত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির একটি নতুন প্রস্তাব দিয়েছেন। দ্বিতীয়ত, কাতারের কাছে ক্ষমা চেয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তৃতীয়ত, গাজায় ইসরায়েলের নির্মম অবরোধ ভাঙার চেষ্টায় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা 5 শতাধিক বিশিষ্ট ব্যক্তি বহনকারী গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলের ঘৃণ্য হামলার প্রতিবাদে উত্তাল ছিল বিশ্ব। নেতানিয়াহুর অভিধানে ক্ষমা প্রার্থনা শব্দটি ছিল না, কিন্তু আশ্চর্যজনকভাবে এর ব্যতিক্রম ঘটেছে। একই সঙ্গে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন এ ধরনের সার্বভৌমত্ব লঙ্ঘনের ঘটনা আর ঘটবে না। সপ্তাহের মাঝামাঝি সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক চলাকালে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জাসিম আল থানিকে দেয়া এক ফোন কলে এই ক্ষমা প্রার্থনা করেন নেতানিয়াহু। হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়, নেতানিয়াহু গভীর অনুশোচনা প্রকাশ করেন যে কাতারে হামাসের লক্ষ্যবস্তুতে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় অনিচ্ছাকৃতভাবে এক কাতারি সেনা সদস্য নিহত হয়েছেন। তিনি আরও দুঃখ প্রকাশ করেন যে বন্দিমুক্তি আলোচনার সময় হামাস নেতৃত্বকে লক্ষ্যবস্তু করার মাধ্যমে ইসরায়েল কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। তিনি প্রতিশ্রুতি দেন ভবিষ্যতে এ ধরনের হামলা আর চালানো হবে না। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের নতুন প্রস্তাব এবং নেতানিয়াহুর পরিবর্তিত অবস্থানের পেছনে কয়েকটি কারণ রয়েছে। প্রথমত, আরব ও মুসলিম দেশগুলো থেকে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ও সমন্বিত পদক্ষেপের বার্তা এসেছে। দ্বিতীয়ত, জাতিসংঘ সাধারণ অধিবেশনে ইসরায়েলের বিরুদ্ধে অভিন্ন অবস্থান প্রদর্শন করেছে বিশ্বের প্রায় সব দেশ। তৃতীয়ত, ইউরোপের দেশগুলো থেকে ফিলিস্তিনকে স্বীকৃতির ঢেউ বয়ে গেছে। চতুর্থত, ইসরায়েলের বিরুদ্ধে নতুন করে বেশ কিছু নিষেধাজ্ঞা এসেছে এবং অনেক দেশ তাদের সঙ্গে চুক্তি বাতিল করেছে। বিশ্লেষকদের ভাষ্য, ট্রাম্প ও নেতানিয়াহুর অবস্থান অভিন্ন। ট্রাম্প এরই মধ্যে গাজার জন্য যে 20 দফা পরিকল্পনা দিয়েছেন, সেখানে ইউরোপ ও আরব দেশগুলো নিয়ে দ্য বোর্ড অব পিস নামে একটি অন্তর্বর্তী প্রশাসন গঠনের কথা বলা হয়েছে। এই প্রস্তাব যদি হামাস মেনে নেয়, তাহলে বন্দীদের মুক্তির পাশাপাশি যুদ্ধ বন্ধ হবে। পুরো পরিকল্পনার নেপথ্যে নেতানিয়াহু এবং ট্রাম্পের দুরভিসন্ধি রয়েছে, এই বিষয়ে নিশ্চিত অনেক বিশ্লেষক। তারা মনে করছেন এর পেছনে তাদের স্বভাবসুলভ সঠতাই কাজ করছে। ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো এরই মধ্যে বলেছে, ট্রাম্পের পরিকল্পনা সংকট সমাধানের পথ নয়, বরং ইসরায়েলি শাসনকে পরাজয় থেকে বাঁচানোর চেষ্টা এবং ফিলিস্তিনি জনগণের ওপর মার্কিন ইসরায়েলি ইচ্ছা চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা। হামাস বলেছে, মূলত আন্তর্জাতিক পর্যায়ে ফিলিস্তিনি রাষ্ট্র স্বীকৃতির অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে ট্রাম্পের পরিকল্পনা এসেছে। ঘোষিত পরিকল্পনা অস্পষ্ট এবং এতে শান্তির কোনো নিশ্চয়তা নেই। সংগঠনটি বলেছে, ইসরায়েল যুক্তরাষ্ট্রের মাধ্যমে যেসব লক্ষ্য যুদ্ধে অর্জন করতে ব্যর্থ হয়েছে, তা রাজনৈতিকভাবে হাসিল করতে চাইছে। বিশ্লেষকরা বলছেন, সন্দেহ নেই নেতানিয়াহু ও ট্রাম্পের পরিবর্তিত অবস্থানের পেছনে ইসরায়েলের ভঙ্গুর অর্থনীতি উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে। ইসরায়েলের বিশেষায়িত দৈনিক ক্যালকালিস্ট এ সপ্তাহে লিখেছে, গাজা যুদ্ধের বিরুদ্ধে চাপ ও বিক্ষোভের মুখে গত কয়েক মাসে ইসরায়েলের প্রায় 600 মিলিয়ন ইউরোর অস্ত্র চুক্তি বাতিল হয়েছে এবং কয়েক বিলিয়ন ডলারের চুক্তি হারানোর ঝুঁকি তৈরি হয়েছে। বিশেষভাবে স্পেন সরকার গত কয়েক মাসে রাফায়েলের মতো বড় ইসরায়েলি কোম্পানিগুলোর সঙ্গে তাদের বেশ কয়েকটি অস্ত্র চুক্তি বাতিল করেছে। মাত্র একটি ক্ষেত্রে স্পেন আনুষ্ঠানিকভাবে নিষেধাজ্ঞা ঘোষণার পর এই কোম্পানি থেকে অস্ত্র আমদানির 207 মিলিয়ন ইউরোর একটি চুক্তি বাতিল করেছে। চুক্তিগুলোতে বিভিন্ন ধরনের এয়ার গাইডেন্স সিস্টেম, স্পাইক মডেলের অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র, রকেট লঞ্চার ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অন্তর্ভুক্ত ছিল, যা ইসরায়েলের বড় আয়ের উৎস। স্পেন শুধু অস্ত্র নিষেধাজ্ঞা জারি করেনি, বরং ইসরায়েলের উদ্দেশ্যে কাঁচামাল রপ্তানি সীমিত করেছে। জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে এবং অবৈধ ইহুদি বসতি থেকে আসা পণ্যের আমদানি সম্পূর্ণ নিষিদ্ধ করেছে। পদক্ষেপগুলো সম্প্রতি রাজকীয় ফরমানের মাধ্যমে আইনগতভাবে কার্যকর হয়েছে। ক্যালকালিস্ট বলেছে, ইউরোপে বাড়তে থাকা এ ধরনের পদক্ষেপ ইসরায়েলকে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে একঘরে করে দিচ্ছে।
ইসরায়েলের সরকারি প্রতিরক্ষা শিল্প সংস্থা সতর্ক করেছে নতুন করে চুক্তি বাতিল বা স্থগিতকরণ দেশটির অর্থনীতিতে বিলিয়ন ডলারের ক্ষতি বয়ে আনবে। এই সমস্যা বিশেষভাবে রাফায়েল, এলবিট এবং ইসরায়েলের অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের মতো বড় কোম্পানিগুলোর জন্য সংকট সৃষ্টি করছে। অন্য এক ঘটনায় মার্কিন কোম্পানি মাইক্রোসফট ঘোষণা করেছে তারা ইসরায়েলের গোয়েন্দা শাখাকে আর কোনো ক্লাউড ও কৃত্রিম বুদ্ধিমত্তা সেবা দেবে না। পদক্ষেপটি ফিলিস্তিনিদের উপর নজরদারির জন্য প্রযুক্তির অপব্যবহারের অভিযোগ প্রকাশ্যে আসার পর নেওয়া হয়েছে। এটি ইসরায়েলের সামরিক প্রযুক্তি খাতের উপর আন্তর্জাতিক চাপের প্রতীক হিসেবে দেখা হচ্ছে। ইসরায়েলি প্রতিরক্ষা শিল্প প্রতি বছর 10 থেকে 12 বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা আয়ে অবদান রাখে। এই খাত শুধু হাজার হাজার প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান তৈরি করে না, বরং বিশ্বের 70টিরও বেশি দেশে অস্ত্র রপ্তানির মাধ্যমে তেল আবিবের রাজনৈতিক প্রভাব বিস্তারেও বড় ভূমিকা পালন করে। রাফায়েল, এলবিট সিস্টেম এবং ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ এই খাতের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। বহু বছর ধরে অর্থনৈতিক শক্তি ও সামরিক সক্ষমতার প্রতীক হিসেবে পরিচিত এই খাত এখন বড় ধরনের ক্ষতির মুখে। চুক্তি বাতিল, নিষেধাজ্ঞা ও আন্তর্জাতিক সীমাবদ্ধতা শুধু বিশাল আর্থিক ক্ষতির কারণ হয়নি, বরং মাঠে পরীক্ষিত অস্ত্র হিসেবে যে ভাবমূর্তি তেল আবিব প্রচার করত সেটাকে গভীরভাবে ক্ষতিগ্রস্ত করেছে। ফলে ইসরায়েলের এই সংবেদনশীল ও কৌশলগত অর্থনৈতিক খাতের ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার মুখে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পরিবর্তিত অবস্থানের পেছনে প্রতিরোধকের সমন্বিত ভয়াবহ কিছু হামলার অবদানও রয়েছে। এ সপ্তাহে তেল আবিব সহ বেশ কয়েকটি শহরের সামরিক লক্ষ্যবস্তুগুলোতে একাধিক ওয়ারহেডযুক্ত হাইপারসনিক মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ। প্রায় প্রতিদিনই হামলা হয়েছে। ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে আঘাত এনেছেন তারা। একটি জাহাজ আগুনে পুড়ে এডেন উপসাগরে ডুবে যাচ্ছে। গাজায় ইসরায়েলি সেনাদের উপর ভয়াবহ হামলা হয়েছে। অনেক সেনা নিহত হয়েছে। বেশ কয়েকটি যুদ্ধযান ধ্বংস হয়েছে। ইসরায়েলি বসতিগুলো লক্ষ্য করে উত্তর গাজা থেকে রকেট হামলা হয়েছে, যেখানে সর্বশক্তি দিয়ে সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েল। সপ্তাহের মাঝামাঝি সময়ে ভয়াবহ হামলার শিহরণ জাগা নিয়ে এক ফুটেজ প্রকাশ করেছে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস। ভিডিওতে দক্ষিণ গাজার খান ইউনিসের দক্ষিণ পূর্বে নবনির্মিত একটি ইসরায়েলি সামরিক ঘাঁটিতে তাদের যোদ্ধাদের আকস্মিক হামলার দৃশ্য দেখানো হয়। এতে দেখা যায় যোদ্ধারা অভিযানের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, একটি সুড়ঙ্গের মুখ থেকে বেরিয়ে আসছেন এবং তীব্র গোলাগুলির মুখে নবনির্মিত ইসরায়েলি সামরিক ঘাঁটির দিকে এগিয়ে যাচ্ছেন। অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল, মেশিনগান ও বিস্ফোরক দিয়ে সজ্জিত যোদ্ধারা ক্ষয়ক্ষতি ঘটানোর পর সরাসরি সংঘর্ষে লিপ্ত হন এবং পরে সেখান থেকে সরে আসেন। ঘাঁটিটি থেকে আগুন এবং কালো ধোঁয়া উঠতে দেখা গেছে। কাসামের এক ফিল্ড কমান্ডার জানান, যোদ্ধারা সাময়িকভাবে ঘাঁটিটির নিয়ন্ত্রণ নিতে সক্ষম হন এবং সরে আসার আগে কয়েকজন ইসরায়েলি সেনাকে নির্মূল করেন। তিনি জানান, হামলাকারী দলটি একটি পদাতিক প্লাটুন নিয়ে গঠিত ছিল, যারা শাওয়াজ বোমা, আল ইয়াসিন 105 শেল ও আত্মঘাতী বিস্ফোরক ব্যবহার করে ঘাঁটিটি এবং এর পাহারায় থাকা বেশ কয়েকটি মার্কাভা 4 ট্যাঙ্কে আঘাত হানেন। যোদ্ধারা ঘটনাস্থলের পাশে ইসরায়েলি সেনাদের ব্যবহার করা বাড়িগুলোতেও হামলা চালান এবং হালকা অস্ত্র, হ্যান্ড গ্রেনেড ও স্নাইপার ফায়ার দিয়ে খুব কাছ থেকে বেশ কয়েকজনকে নির্মূল করেন। আল কাসাম বলেছে, অভিযানটি কয়েক ঘন্টা ধরে চলে। এ সময় যোদ্ধারা ইসরায়েলি সেনাদের লাশ ও আহতদের সরিয়ে নিতে হেলিকপ্টারগুলোর তৎপরতা লক্ষ্য করেন। ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, সুড়ঙ্গ ব্যবহার করে খান ইউনিসের এ অভিযানের সঙ্গে অপারেশন আল আকসা ফ্লাড নামে পরিচিত 2023 সালের 7 অক্টোবরের হামলার যথেষ্ট মিল রয়েছে। বিশ্লেষকরা বলছেন, কয়েক ঘন্টা ধরে অত্যাধুনিক ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে এই লড়াই হামাসের পর্যাপ্ত যুদ্ধ সামর্থ্যের বহিঃপ্রকাশ। শুধু খান ইউনিস নয়, গাজা সিটি এবং আশেপাশে ইসরায়েলি বাহিনীর অবস্থানগুলোতে প্রতিদিনই আঘাত হানছেন কাসাম ও কুদসের মতো গোষ্ঠীগুলো।
বৈশ্বিক কূটনীতিতে ইসরায়েলের বিপর্যস্ত অবস্থাও নেতানিয়াহু ও ট্রাম্পকে অবস্থান বদলাতে বাধ্য করেছে। এ সপ্তাহে চূড়ান্ত ধরনের লজ্জার শিকার হয়েছেন নেতানিয়াহু। তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ভাষণ দিতে মঞ্চে উঠলে শতাধিক কূটনীতিক সভাকক্ষ ত্যাগ করেন। তার বক্তব্য চলাকালীন হল জুড়ে শোরগোল হয়েছে। ভাষণে নেতানিয়াহু মধ্যপ্রাচ্য, গাজা সংঘাত, ইরান সহ নানা বিষয় নিয়ে কথা বলেন। ঠিক এই সময় নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের বাইরে গাজায় সংঘাত বন্ধ এবং হামাসের হাতে বন্দী ইসরায়েলিদের ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভ চলছিল। সম্প্রতি অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, যুক্তরাজ্য সহ ডজন খানেক দেশ স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েলের বিরুদ্ধে শুল্ক ও নিষেধাজ্ঞা আরোপের কথা বিবেচনা করছে। এ মাসে জাতিসংঘ সাধারণ পরিষদ একটি প্রস্তাব পাশ করেছে যাতে ইসরায়েলকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। এই সপ্তাহে ইসরায়েলি বাহিনীর বড় ক্ষতির একটি দিক সামনে এসেছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনির একজন সিনিয়র সামরিক উপদেষ্টা বলেছেন, ইরানের উপর ইসরায়েলের আরোপ করা ১২ দিনের যুদ্ধে ১৬ জনের বেশি ইসরায়েলি পাইলট নিহত হয়েছিলেন। মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি এক বিশেষ সাক্ষাৎকারে বলেছেন, যুদ্ধের প্রথম দিনগুলোতে বিমান প্রতিরক্ষা এবং গোয়েন্দা তথ্যে যে দুর্বলতা প্রকাশ পেয়েছিল সেগুলো এখন মেরামত ও পুনর্গঠন করা হচ্ছে। তিনি ব্যাখ্যা করেন, যুদ্ধের প্রথম ২ বা ৩ দিনে ইরানের তরফে কিছু ঘাটতি দেখা দিয়েছিল, কিন্তু চতুর্থ দিন থেকে ক্ষমতার ভারসাম্য পরিবর্তিত হয় এবং ইরান শেষ পর্যায়ে এসে পূর্ণ শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করে। তিনি বলেন, বিদেশি মূল্যায়ন অনুসারে প্রায় ৬০% মানুষ ইরানকে যুদ্ধের বিজয়ী হিসেবে চিহ্নিত করেছে। তিনি জোর দিয়ে বলেন, ইসরায়েল তাদের ঘোষিত লক্ষ্যগুলো যেমন অভ্যন্তরীণভাবে ইরানকে অস্থিতিশীল করা বা গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং সামরিক ও পারমাণবিক ক্ষমতা হ্রাস করা, এগুলো অর্জন করতে ব্যর্থ হয়েছে। অন্যদিকে ইরান তার লক্ষ্য পূরণ করেছে। তিনি উল্লেখ করেন, শত্রুর কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, বিদ্যুৎ কেন্দ্র এবং টার্মিনালে আঘাত হানা হয়েছিল, যা শত্রুপক্ষকে আত্মসমর্পণ করতে বাধ্য করে। তিনি বলেন, শত্রুপক্ষ তাদের ৬০০ থেকে ৬৪০টির বেশি আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, যার ফলে তাদের ক্ষেপণাস্ত্রের মজুত মারাত্মকভাবে কমে গেছে। সাফাভি সতর্ক করে দিয়ে বলেন, যদি বৈরী কর্মকাণ্ডের পুনরাবৃত্তি হয় তবে তেহরান আগের চেয়েও বেশি শক্তি দিয়ে জবাব দেবে। ইসরায়েলের সামরিক ও অর্থনৈতিক সক্ষমতায় ধস নেমেছে। যথারীতি নেতানিয়াহুকে এই বিপর্যয় থেকে তুলে আনতে মরিয়া হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। দৃশ্যত একদিকে নেতানিয়াহু ও ট্রাম্প, অন্যদিকে পুরো বিশ্ব। এখন শুধু বক্তৃতা বিবৃতির মধ্যে সীমাবদ্ধ নেই পদক্ষেপগুলো। নিষেধাজ্ঞা এসেছে, স্বীকৃতি এসেছে, কঠোর সামরিক পদক্ষেপ এসেছে। প্রেক্ষাপট এমন যে শুধু ক্ষমা চেয়ে নেতানিয়াহু আর পার পাচ্ছেন না, তাকে অবশ্যই যুদ্ধ বন্ধ করতে হবে। প্রতিরোধ অক্ষের পাশাপাশি মুক্তিকামী বিশ্ব এখন বর্বর ইসরায়েলের বিরুদ্ধে ইতিহাসের যে কোনো সময়ের তুলনায় বেশি সক্রিয়। এমন সময় শিগগিরই আসবে যখন নেতানিয়াহু হামাসের কাছে ক্ষমা চাইতে বাধ্য হবেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।